কাজ তো হয়ে গেছে, এবার কি করব? লেটস সেলিব্রেট। বাবা, বাবা, আমরা যদি গ্রামের বাড়িটা বিক্রি করে দিই তাহলে কেমন হবে? তাছাড়া ওখানে কেউ যাতায়াতও করে না। বৌমা, ওটা আমার পূর্বপুরুষের জায়গা, আর আমার পেনশনের টাকায় তো সব ঠিকঠাক চলে যাচ্ছে। তাহলে ওটা বিক্রি করবার দরকার কি? দরকার আছে বাবা, কারণ বছরের শেষে শেলিকে আরো পড়ানোর জন্য ইউএসএ পাঠাতে হবে। কিন্তু শৈলী কোথায়? কিন্তু পড়াশোনার জন্য ইউএস পাঠাবার দরকারটা কি? ভারতবর্ষে ভালো ভালো কলেজ রয়েছে, কি তাই না? আপনি তো কিছু ভাবেনই না। যদি শেলির বাবা আজ বেঁচে থাকতো তাহলে ওকে পড়ানোর জন্য ইউএসএ পাঠাতোই। শৈলী আমারও নাতনি, ওর ভালো খারাপ আমিও তো ভাবি, কিন্তু এটাই তুমি জানো না যে আজ ওর সবচাইতে কোন জিনিসটা বেশি জরুরি? কোন জিনিসটা বাবা? ভালো সংস্কারের। সারাক্ষণ তো বাইরেই ঘুরে বেড়াচ্ছে। বাবা, আমিও ওর মা, আর সংস্কারের নামে ওকে আমি ঘরে বসিয়ে রাখতে পারি না। আর পৃথিবী এত আগে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার যদি পূর্বপুরুষের বাড়ি এতই প্রিয় হয় তাহলে বিক্রি করতে হবে না, কিন্তু আমি শেলিকে ইউএসএ পাঠিয়েই ছাড়বো। তাতে আমায় যা করতে হয় করব। শেলি, আই এম সরি শেলি, তোর দাদুর না হাইওয়ের পাশে একটা প্লট আছে। আমি ভাবছিলাম যে ওই প্লটটাকে না বিক্রি করে দেবো, আর ওই প্লটটাকে বিক্রি করতে পারলে তোর আমেরিকা যাওয়ার সব টাকা উঠে আসবে। আমি তো শুধু চাই যে তুই ওখানে গিয়ে সেটেল হয়ে যা। সেটেলড হয়ে যাব আর তোমাকে ওখানে ডেকে নেব, তারপর মা আর মেয়ে মিলে ভীষণ মজা করব। হ্যাঁ হ্যাঁ, আমাকেও ডেকে নিবি আর খুব আনন্দ করব। অনুভব বাবু, সি, এটা একটা বিশাল বড় প্লট, আর এটা শিশাত হাইওয়ের একদম পাশে। এটাকে আমি বিক্রি করতে চাই। বাই দ্য ওয়ে, এখন আপনি কোথায় থাকেন? এখন আমি বরিবলিতে থাকি আমার মেয়ে আর শ্বশুর মশাইয়ের সঙ্গে। আর আপনার স্বামী? স্বামী উনি 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ও, আই এম সরি। মিসেস দেবযানী, এই জমিটা আমি আপনার সাথে গিয়ে দেখতে চাই। ঠিক আছে, যখন আপনি বলবেন। পরশু সানডে, অফিসও বন্ধ থাকবে, চলুন গিয়ে দেখা যাক। ঠিক আছে। অনুভব বাবু, এখান থেকে নিয়ে ওখান অবধি আমাদের প্লট, আর আপনি না এখানে রেসিডেন্সিয়াল প্রজেক্ট বানাতে পারবেন। চলুন না, পুরোটা দেখিয়ে দিই আপনাকে।
তৈরি তো হতে পারে, কিন্তু আপনার প্লট হাইওয়ে থেকে অনেক দূরে, আর অ্যাক্সিস রোড পাকা নয়। কিন্তু অনুভব বাবু, ডেভেলপমেন্ট তো কিছুদিনেই শুরু হয়ে যাবে। হ্যাঁ মিসেস দেবযানী, ডেভেলপমেন্ট শুরু হতে হতে 3-4 বছর পেরিয়ে যাবে, আর তারপরেই এটা অ্যাকচুয়াল মার্কেট রেট পেতে পারে। কি খুব চিন্তিত মনে হচ্ছে দেখে? না না, কোনো প্রবলেম নেই। আসলে এতটা পথ এসেছি তো, তাই ক্লান্ত। চলুন যাওয়া যাক। যাওয়া যাক। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনার অ্যাকচুয়ালি কত টাকা প্রয়োজন আছে? আমি আমার মেয়েকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইউএসএ পাঠাতে চাই, আর তার জন্যে আমার কমসে কম 2.5-3 কোটি টাকার দরকার। 2.5-3 কোটি? অ্যামাউন্টটা খুব বেশি মিসেস দেবযানী। আর এত বড় অ্যামাউন্টের জন্য ভবিষ্যতে অনেক কিছু চুকোতে হতে পারে। নিজের সব কিছু দিতে হতে পারে। হ্যাঁ, এসব কথা ছাড়ুন। একটা কথা বলুন তো, আপনার আমার কোম্পানি কেমন লাগলো? ভালো। এখান থেকে একটু দূরেই আমার ফার্ম হাউস। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা ওখানে গিয়ে বসি একটু, আর তারপর ভাবি ঠান্ডা মাথায় এই সময় আমি আপনার জন্য কি করতে পারি। চলুন। Cheers. তুমি খুবই সুন্দর দেবযানী। ইউ আর ওয়েল এডুকেটেড অ্যান্ড স্মার্ট। তোমার জীবন সম্বন্ধে ধারণাটাও খুব পরিষ্কার। আমার বিজনেসে তুমি খুবই সাহায্য করতে পারো। অফকোর্স আই উইল পে ইউ ফর দ্যাট। তাহলে যদি আমার সঙ্গে কাজ করতে থাকো তো জীবনে কখনো টাকা পয়সার অভাব বুঝতে পারবে না। জানিস তো, এই টাকা না খুব বড় জিনিস। এটা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আরে সেলি, তুই টাকার কথা বললি আর নতুন একজন ফেঁসেও গেছে দেখ। একে যদি ফাঁসানো যায় না তো 1 সপ্তাহের জন্য আমাদের সমস্ত খরচা উঠে আসবে। কি বলিস? শুভ কাজে দেরি করতে নেই। চল, কোথায় যাবি? জু। কত টাকা বলছে? 25,000। একটু একেবারেই হাদা। রাত 8টায় ডেকেছে। বৌমা, কোথায় গিয়েছিলে? তোমার ফোনটাও বন্ধ রয়েছে। আমার বাবার প্লট বিক্রি করার চেষ্টা করছি। ওটাকে কোনো বড় কাজের জন্য রাখো, বিপদে পড়লে এইসব কাজে আসে। আপনি বলেছেন আর আমিও শুনে নিয়েছি। আমি জানি আমার মেয়ের জন্যে কোনটা ভালো আর কোনটা খারাপ। ডেভেলপমেন্ট শুরু হতে হতে 3-4 বছর পেরিয়ে যাবে, আর তারপরেই এটা অ্যাকচুয়াল মার্কেট রেট পেতে পারে। যদি আমার সঙ্গে কাজ করতে থাকো
তো জীবনে কখনো টাকা পয়সার অভাব বুঝতে পারবে না। যদি আমরা আজ একটু কষ্ট করি আর কাল আমাদের ওই কষ্টের জন্য অনেক খুশি আমরা যদি পেতে পারি, তাহলে সেই কষ্টটা আমাদের করা উচিত। বোধহয় আপনি ঠিকই বলছেন। যদি আপনি একটু কষ্ট করেন তাহলে আপনার মেয়ের ইউএসএ যাওয়ার খুব সহজ হয়ে যাবে। তুমি খুবই সুন্দর দেবযানী। হাই রঞ্জিত। কাম অন বেবি, কাম অন। অনেক দেরি করে ফেলেছো। স্যার, আপনি আমার পেমেন্টটা করলেন না? কাজ হয়ে যাক, পেমেন্ট পেয়ে যাবে। কিন্তু মঞ্জি মানবে না। আপনি আগে পেমেন্টটা করে দিন, না হলেও উপরে চলে আসবে। পুরো মুডটাই খারাপ করে দিল। কিছু সময় অপেক্ষা করতে পারলো না? আপনি তো রাগ করছেন। আপনি আগে পেমেন্টটা করে দিন, তারপর নয় যত শাস্তি দেওয়ার দিয়ে দেবেন। আই লাইক পানিশমেন্ট ইন লাভ। আই উইল বি প্রিপেয়ার। কারণ পানিশমেন্টে আমি কোনো দয়া দেখাই না। কিরে, একটু অপেক্ষা করতে পারলি না? পুরো মুডটা খারাপ করে দিলি। এনে ধর 25। Come on, baby. Ready for the punishment? কোথায় গেল ওখান থেকে? চল চল, তাড়াতাড়ি গাড়িতে বস। দৌড়াও। হ্যাঁ, হ্যালো, বলুন আঙ্কেল। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা ঠিক নয়। আবে আঙ্কেল, কি করবে তুমি? পুলিশের কাছে তো যেতে পারবে না, আর না তুমি 25,000 টাকার জন্যে আমাদের সুপারি দেবে। আর আমি ওখান থেকে বেরোনোর আগে আমি তোমার ফোন থেকে আন্টির নাম্বারটা নিয়ে নিয়েছি। তা তুমি বললে একটা কল করি। ভগবানের কাছে প্রার্থনা কর তোকে জীবনে যেন আমার সামনে আসতে না হয়। আঙ্কেল তো গেল, চল এবার অ্যাশ করি। আমরা সবাই জীবনে নিজেদের জন্য সবচেয়ে বেশি সুখ আর সুবিধা চাই, আর এতে কোনো অন্যায়ও নেই। কিন্তু যখন কোনো মানুষ টাকার জন্য বা নিজের অন্য কোনো প্রয়োজন মেটানোর জন্য নিজের আত্মসম্মানের সঙ্গেই আপোষ করে, তখন তার পরিণতি মোটেই ভালো হতে পারে না। যেভাবে মা অর্থ আর বৈষয়িক সুখ সুবিধাকে বেশি প্রাধান্য দিচ্ছিল, ঠিক সেভাবেই তার মেয়েও ঠিক তার দেখানো পথেই চলছিল। কোনো মানুষ একবার আপোষ করে ফেললে একটার পর একটা আপোষ তাকে করেই যেতে হয়। কিছু তোলার জন্য মানুষ যদি একবার নিচে নামে, তাহলে নামতেই থাকে। দেবযানী, আমি একটা সমস্যা খুব খারাপভাবে ফেঁসে গেছি, আর শুধু তুমি আমাকে হেল্প করতে পারো। কি? ব্যাপারটা এরকম দেবযানী, আমি তো একটা কোটি টাকার কন্ট্রাক্ট সাইন করেছি,
এমনিতে কাজ তো শেষ হয়ে গেছে, কিন্তু ওই ইঞ্জিনিয়ার ওটাকে পাসই করছে না। কিন্তু এতে আমি তোমার কি সাহায্য করতে পারি? ব্যাপারটা কোটি টাকার, দেবযানী। তুমি যদি ওই ইঞ্জিনিয়ারের সাইন করিয়ে নিয়ে আসতে পারো, তার পরিবর্তে আমি তোমাকে 20 লাখ টাকা দেব। কিন্তু আমার কথাতে উনি কেন সাইন করবেন? তোমার মনে আছে দেবযানী, আমি তোমাকে কখনো বলেছিলাম যে তুমি খুব সুন্দর দেখতে, স্মার্ট, ওয়েল এডুকেটেড। ব্যাস এই সব কিছুই কাজে লাগিয়ে তোমায় ওকে খুশি করতে হবে। অনুভব, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো শুধু তোমার সঙ্গেই। কাম অন দেবযানী, কাম অন, সিট ডাউন। তোমায় কিচ্ছু করতে হবে না। আমি তোমায় শুধু ওই ইঞ্জিনিয়ারের আর কিছু মেয়েদের টেলিফোন নাম্বার দিয়ে দেবো। তোমায় তো শুধু ওদের সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে। আর যখনই কাজটা হয়ে যাবে, তখন এনওসির উপর সাইন করিয়ে এখানে চলে আসবে। ব্যাস, দ্যাটস ইট। This is the file. ভাই, তুই আগের মুরগিটাকে যা জবাই করেছিস, দারুণ ব্যাপার হয়েছে। একদম একদম ভাই, একদম। মজা এসে গেছে। সেলি, কি করছিস? কিচ্ছু না, অনলাইন ডেটিং সাইটে একটা মুরগি খুঁজছি। আই মিন ছেলে খুঁজছি। ছেলে? আমরা কি মরে গেছি? লুক হুজ টকিং। আচ্ছা শোন, কালকে না আমি একটা প্রোফাইল দেখেছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, এই লোকটা যদি ফেঁসে যায় না, তাহলে 2-4 লাখ টাকা জোগাড় তো হয়েই যাবে। কি বলিস? কথা তো তুই ঠিকই বললি। 2 থেকে 4 লাখ? এই টাকা তো পুরো মাস কেটে যাবে। ফেঁসে খেলে দেখা, এজ 34, সিঙ্গেল, এর তো নিজেরই কোটি টাকার কোম্পানি আছে। চল ছেলি, কাজে লেগে পড়। আর শোন, মনে আছে তো, নো রিয়েল নেম। হাই, আই এম রশ্মি। হাই রশ্মি, ইউ সো বিউটিফুল and we'll be back by Monday. রাহুল, This is my কি হচ্ছে এসব? স্যার, আসলে ওই ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম আমি। ক্লায়েন্টের সাথে কথা বলছিলে? হ্যাঁ স্যার। তুমি যদি এই মাসেও একটা গাড়ি না বিক্রি করতে পারো, তো নিজের জন্য অন্য চাকরি খুঁজে নিও। স্যার, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে গেছে, শুধু গিয়ে কথা বলতে হবে। আমার কথা নয়, রেজাল্ট চাই। হাই রশ্মি, হাউ আর ইউ? আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ? আরে হ্যাঁ রশ্মি, আমি ব্যাংককেই আছি। আর তুমি জানো, এক রাতের মধ্যে আমি 2 লাখ টাকা উড়িয়েছি। টাকা পয়সার কোনো টেনশন নেই, আমার বাবার অনেক বড় বিজনেস আছে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি 2 দিনের মধ্যে ইন্ডিয়া ফিরে আসছি। ইয়া শিওর। ওকে, বাই, টেক কেয়ার। স্যার, কাজ হয়ে গেছে। Wow, that's great, Devjani. You have done a great job. That's for you, my dear. I promised you that day. By the way, আজ সন্ধ্যেবেলা কি করছো? আমি সন্ধ্যেতে দেখা করতে পারবো না, আজ আমার কিছু কাজ আছে। দেবযানী, যে কোনো কাজ যার থেকে পয়সা পাওয়া যায়, যে খুশি দেয়,
ও কখনো খারাপ হতে পারে না। জানি না, আজ ওই মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছিল। কত কষ্ট সহ্য করতে হয়েছে ওকে। ও দেবযানী কাম অন, দেবযানী কাম অন। দেখো, ওই যে আনন্দটা ছিল সেটা ওই মেয়েটার জন্য খুব জরুরি ছিল। ও সেটা ওই কষ্টের বদলে কিনেছিল, আর সেটাও এত কম সময়ের মধ্যে। তো তো তোমার খারাপ লাগার কোনো প্রয়োজন নেই। হয়তো তুমি ঠিকই বলছো। একটু ভাবো, তোমার মেয়ে ইউএসএ যাবে, ওখানে লেখাপড়া করবে, ওখানে সেটেল হয়ে যাবে। তাতে যে খুশিটা তোমার হবে সেটা এই আফসোস করার থেকে অনেক গুণ বেশি হবে, তাই না? দেবযানী, আমি স্যালির ইউএসএ পড়ার জন্য স্পন্সর করছি। সত্যি? ইয়া। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। স্যালির সব ডকুমেন্টস তুমি আমাকে দিয়ে দাও, যাতে আমি খোঁজ নিতে পারি ইউএস এর কোন ইউনিভার্সিটি স্যালির পড়ার জন্য সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। ইয়া। থ্যাংক ইউ সো মাচ অনুভব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানো রশ্মি, তোমাকে দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি যে এত বিউটিফুল আমি বলে বোঝাতে পারবো না, রিয়েলি। রাহুল, কি হলো রশ্মি? দেখো, 25-50 হাজারের কোনো ভ্যালু নেই আজকে। আমি তোমার জন্য লাখ টাকা ওড়াবো, লাখ টাকা। তুমি যে এতই সুন্দর। হ্যাঁ, আর দেখো রাহুল, এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, আর আমি বিয়ের আগে এসব করতে পারবো না। আরে এতটা দূরে তো শুধু তোমার জন্যই এলাম, আর এখন তুমি কি নাটক করছো? হ্যাঁ, এমনটা কেউ করে নাকি? প্লিজ ডোন্ট ডু ইট। বুঝতে পারছো না নাকি? রশ্মি, আমি না শুনতে অভ্যস্ত নই, বুঝতে পেরেছো? রাহুল, ছাড়ো আমাকে। ছাড়। আরে হেই, এটা কি করেছিস তুই? ও মাই গড, এটা কি করেছিস? এ তো মরে গেছে। রেপ করতে যাচ্ছিল, করতে দিতাম? আমাদের কোনো না কোনো ভাবে এই লাশটাকে সরিয়ে ফেলতে হবে। আরে বাইরে তো সব সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর উপর থেকে ওই ওয়াচম্যানটাও আছে। তাহলে এবার কি করব? ডোন্ট ওয়ারি, কিছু না কিছু একটা করতেই হবে। দাঁড়াও, এই জায়গাটা ঠিক আছে, এখানেই ওকে পুঁতে দাও। তাড়াতাড়ি করো। ডোন্ট ওয়ারি, এটা আমার মায়ের প্লট, আর এই প্লটে আমার মা ছাড়া আর কেউ আসে না।
বৌমা, তুমি ওর মা হও, ওর দিকে একটু নজর দাও। শৈলী, এদিকে এসো। আজকাল কোনো না কোনো বাহানায় প্রত্যেকদিন রাত্রে তুমি দেরি করে বাড়ি ফিরছ। এটা তোমার জন্য একদম ঠিক নয়। এর চাইতে তুমি পড়াশোনায় মন দাও। দাদু ওই কলেজে সেমিনার ছিল, তাই লেট হয়ে গেছে। দেখো মা, তোমার এই বয়সে ঘোরাফেরাটা খুব ভালো লাগে, আর যারা শুধুমাত্র এইটাই করতে থাকে পরবর্তী জীবনে তারা কিছুই করতে পারে না। আজ সেটা তুমি বুঝতে পারবে না। তুমি ওকে অনেক স্বাধীনতা দিয়ে রেখেছো, সেটাকেও খারাপভাবে ব্যবহার করছে। উপদেশ দেওয়া খুব সহজ হয়, কিন্তু কথাটা দায়িত্ব পালন করার হয়। আমি আমার দায়িত্বটা খুব ভালো বুঝি, আর জীবনের মানেটাও। সেই জন্যই বলছি, একে এতটা স্বাধীনতা দেওয়া ঠিক নয়। হয়তো তার জন্য আগামী দিনে পস্তাতে হবে। আপনি তো ইঞ্জিনিয়ার, এই ডকুমেন্টস দেখে আমাকে বলবেন যে ইউএসএতে কোন ইঞ্জিনিয়ারিং কলেজ একদম ঠিক হবে। পড়াশোনা তো কিন্তু ঠিকই লাগছে, কিন্তু তুমি এত ফেভার করছো কেন? আমি একে স্পন্সর করছি। হ্যাঁ রঞ্জিত, এই মেয়েটা কি তোমার কি কোনো কাছের আত্মীয় হয়? আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই, যে কোনো মূল্যে। এটা তোমার জন্য ওয়ার্নিংও হতে পারে, আবার অফারও। আগামী 1 বছরের মধ্যে তোমার যত প্রজেক্ট আছে সব পাস করে দেব, কোনো কিছু না নিয়ে। আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই। ওকে, তোর কি দরকার ছিল এসব করার? তোর সব ইচ্ছা আমি তো পূরণ করছিলাম। মা আই এম সরি। আমি যা যা করেছি সে সবটাই শুধু একটু মজা, আর কিচ্ছু না। তোর এই ছোট্ট মজাটা আমাদের প্রাণও নিয়ে নিতে পারে। কিন্তু তুমি কি করে জানতে পারলে? আর তুমি ওই লোকগুলোকে কি করে চেনো? শেলি, আসলে আয় আমি তোকে বলছি। আমি আমার প্লট বিক্রি করার জন্য অনুভবের সঙ্গে দেখা করি। প্লট তো বিক্রি হলো না, কিন্তু ইউএস এর জন্য পয়সা জোগাড় করতে আমি ওর কোম্পানি জয়েন করলাম। আর রঞ্জিত শর্মা ওই অফিসার যে ওর সব কাজ আটকে দিতে পারে, আর ও তোকে পাওয়ার জন্য অনুভবের সব কাজ আটকে দেবে। তোকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে। তাহলে তুমি কি করলে? অনুভব আমাকে হুমকি দিচ্ছে যে ও আমার আর ওর ভিডিওস ভাইরাল করে দেবে, যাও চালাকি করে ফার্ম হাউসে নিয়ে নিয়েছিল। মা, আজকের সমাজে স্মার্ট তো সেই যে সময়ের সুযোগ নিতে পারে, আর আজ আমাদের কাছে সুযোগও রয়েছে। তুমি ওই অনুভবকে বলো যে আমি ওই রঞ্জিত শর্মার কাছে চলে যাব। শুধু এবার আমি যেটা বলবো তুমি শুধু সেটাই বলবে অনুভবকে। মা, শুধু একবার যদি অনুভব আমাদের কথা শুনে, তাহলে জীবনে আমরা সব কিছু পেয়ে যাব যা যা আমরা চাই। প্লিজ ট্রাস্ট মি। শুধু এই একটা বাড়ি তো মা, তারপর আমাদের আর কারো কাছে মাথা নত করতে হবে না। আমি তোমার কাজ করার জন্য তৈরি আছি, কিন্তু তার বদলে আমার সব ভিডিওস আর আমার প্লটের দামটা চাই, আর তাও প্রাইম লোকেশনের দামে। ঠিক আছে, তোমার এই শর্তে আমি রাজি আছি। সেদিন তুমি আমাকে যখন ধোকা দিলে, তখনই আমি ফয়সলা করেছি, ছাড়বো না তোমাকে।
সরি। সরি সরি তো ভালো লোকদের জন্য, আমি তো জানোয়ার, বদ লোকও বলতে পারো। আরে হাসো, দেখছো কি? আমি বলেছি হাসো, হাসো, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখো, আমি তোমাকে তোমার সমস্ত ভিডিও রিটার্ন করে দিয়েছি। কি এটা কিছু নয়? কিন্তু এখন আমি তোমার প্লট কিনতে পারবোই না। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে। দেবযানী, মূল্য কথা দেওয়ার জন্য হয় না, প্রয়োজনের জন্য হয়। হ্যাঁ, তোমার মেয়ে যা করেছে তার জন্য আমি 1.5-2 লাখ টাকা তোমায় দিয়ে দেব। ওটা নিয়ে চুপচাপ চলে যাও এখান থেকে। তুমি ওই অনুভবকে বলো যে আমি ওই রঞ্জিত শর্মার কাছে চলে যাব। মা, শুধু একবার যদি অনুভব আমাদের কথা শুনে, তাহলে জীবনে আমরা সব কিছু পেয়ে যাব যা যা আমরা চাই। মা, আমি তোমাকে ওই মা মা এটা তুমি কি করেছো? দাদু, দাদু, অনুভব আমাদের ধোকা দিয়েছে। মা, ঠকিয়েছে ও, তাহলে ও পস্তাবে। ও তুমি না। দাদু, কি হয়েছে মা? এটা এটা তুমি কি করেছো? মা, হ্যালো হ্যালো, ডাক্তারবাবু। আমার এই সময় টাকার প্রয়োজন, আর আপনার আমাকে প্রয়োজন হতে পারে। পরশু সানডে তো তো যাওয়া যাক আমার ফার্ম হাউসে। সময় খুব ভালো কাটবে। রঞ্জিত শর্মা তোমার খুব প্রশংসা করছিল। ব্যবহার করে দেখিনি, ও আবার মিথ্যে কথা বলছিল না তো? নিশ্চয় নিশ্চয়। চলো।
মানজি চলে আয়। কাজ তো হয়ে গেছে, এবার কি করব? লেটস সেলিব্রেট। অনুভব দুদিন ধরে নিখোঁজ, আর ওর ফোনটাও সুইচ অফ বলছে। ওর বাড়ির লোকেরা জানিয়েছে ও অফিসে এসেছিল। স্যার ও তো অফিসেই আসেনি। কি? তাহলে কোথায় গেছে ও? মাঝে মধ্যে উনি উইকেন্ডে ফার্ম হাউসে যান, এছাড়া আমি আর কিছু বলতে পারবো না স্যার। চলো ফার্ম হাউসে যাওয়া যাক। কিছু তো একটা গন্ডগোল আছেই। সিসিটিভি ফুটেজ চেক করো। ওকে স্যার। স্যার, সিসিটিভির হার্ড ডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব চালাকি করে কাজটা করা হয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্টকে বলো সমস্ত ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে, আর সমস্ত এভিডেন্স নিজেদের হেফাজতে নাও। ওকে স্যার। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? গ্রামে যাচ্ছি, একটু কাজ আছে। 4-5 দিনে ফিরে আসবো। নিজেদের খেয়াল রেখো। অনুভব ফোনে শেষবার রাহুল গুপ্তার সঙ্গে কথা বলেছিল যে আপনার এখানে কাজ করে। কিন্তু স্যার রাহুল গুপ্ত তো 2 মাস ধরে নিখোঁজ, আর ও আমার অফিসে অনেক টাকার জালিয়াতিও করেছিল, আর নিজের মোবাইলটাও সুইচ অফ করে রেখেছে। আমার মনে হয়েছিল ও ভয় পেয়ে পালিয়ে গেছে। রাহুল গুপ্তার ব্যাপারে আর কি জানেন আপনি? স্যার কি বলবো, সারাক্ষণ মেয়েদের সঙ্গে ডেটিং সাইটে চ্যাট করতো। রাহুল গুপ্তার ফোনের শেষ লোকেশন কি ছিল? স্যার, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে, বিরাজের আগে সি সাইডের কাছে। অনুভবের লাস্ট লোকেশন ওখানেই ট্রেস হয়েছে, যেটা কিনা ওর ফার্ম হাউস থেকে 10 কিলোমিটার দূরে। এই ব্যাপারে কিছু জানেন? না স্যার, আমি তো এই ব্যাপারে কিচ্ছু জানি না। খোঁজ নাও অনুভব ওখানে কার সাথে আর কেন দেখা করতে যেত। ওকে স্যার। স্যার সি সাইডে তো দেবযানী ম্যাডামের প্লট আছে, আর অনুভব স্যার সেটা দেখার জন্যই গিয়েছিলেন। স্যার,
স্যার এখানে তো দুটো বডির টুকরো পাওয়া গেছে। রাহুল আর অনুভবও নিখোঁজ। ওদের দুজনেরই ফোনের লাস্ট লোকেশন এখানেই দেখা গেছে। এক কাজ করো, এই দুটো বডিকে পোস্টমর্টেমে পাঠিয়ে দাও আর খোঁজ নাও যে রাহুল কার কার সাথে ফোনে কথা বলতো, কার কার সাথে চ্যাট করতো। তারপর বোঝা যাবে রাহুল, অনুভব আর দেবযানী এই প্লটটা যার। এই তিনজনের মধ্যে সম্পর্কটা ঠিক কি। ওকে স্যার। স্যার হ্যাঁ, দুটো বডির পোস্টমর্টেম রিপোর্ট আর ফোনের ডিটেলস পাওয়া গেছে। দ্বিতীয় লাশটা রাহুল গুপ্তারি স্যার। ওর মৃত্যু 2 মাস আগে হয়েছিল। আরও কোনো এক রশ্মি নামের মেয়ের সাথে ফোনে কথা বলতো, যার আসল নাম শেলি। আর এই শেলি ওই মহিলারই মেয়ে স্যার। কি? হ্যাঁ, আর ওর ফোনের রেকর্ডস থেকে অনেক তথ্য পাওয়া গেছে। এবার দেখতে হবে যে এই মা মেয়ে দুজনের বক্তব্যটা কি। আমি কিচ্ছু জানি না। আর যেদিন অনুভব নিখোঁজ হলেন ওই দিন আমি বাড়িতেই ছিলাম, আর আমি কোনো রাহুল গুপ্তাকে চিনি না। হতে পারে যে যে আপনি কোনো রাহুল গুপ্তাকে চেনেন না, কিন্তু আপনার মেয়ে রাহুল গুপ্তাকে খুব ভালো করে চেনে। আপনার মেয়ের ফোনের রেকর্ডস অনুসারে রাহুল গুপ্তা নিখোঁজ হওয়ার 2 মাস আগে পর্যন্ত শেষ কথা ফোনে আপনার মেয়ের সঙ্গেই হয়েছিল। ওর মৃত্যুর আগে পর্যন্ত ওর আর আপনার মেয়ের ফোনের লোকেশন একই ছিল। আমরা অনুভব আর রাহুল গুপ্তা দুজনেরই লাশ পেয়েছি। রাহুল গুপ্তার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু 2 মাস আগে হয়েছে। আর যেদিন অনুভব নিখোঁজ হয়েছিল সেই দিন তোমার, রাহুলের আর অনুভবের তিনজনেরই ফোনের লোকেশন এক ছিল। তার মানে সেই ব্যক্তি তুমি, যে রাহুলের ফোন ব্যবহার করে অনুভবের সঙ্গে দেখা করেছিল। আর তারপর তোমার ফোনের লোকেশন তোমার মায়ের প্লটে দেখিয়েছে, যেখানে তুমি 2 মাস আগেই রাহুলকে আর 1 সপ্তাহ আগে অনুভবকে মেরে পুঁতে রেখেছিলে। আমরা তোমার মায়ের প্লটের তল্লাশি নিয়েছি, যেখানে অনুভব আর রাহুল গুপ্তার লাশ পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্ট থেকে এটা ঠিক জানা যাবে এই কাজটা কে করেছে। এবার এটা তোমার ব্যাপার যে তোমাকে সত্যিটা স্বীকার করাতে হবে না তুমি নিজেই করবে। বলো। হ্যাঁ, সব কিছু আমি করেছি। মা তো এইসব বিষয়ে কিছুই জানতো না, কিন্তু আমি যা কিছু করেছি তাতে আমার কোনো রকম আফসোস নেই। কারণ সে রাহুল গুপ্তা হোক বা অনুভব, দুজন একই ধরনের মানুষ ছিল, আর সেই জন্যেই আমি ওদেরকে মেরে ফেলেছি। শাস্তি দেওয়া তোমার কাজ নয়, সেটা আইনের দায়িত্ব। আর তুমি যেটা করেছো সেটা অপরাধ, তার শাস্তিও তুমি নিশ্চয়ই পাবে। গ্রামের বাড়ি বিক্রি করেছি বৌমা, এবার শৈলীকে এখানে পুলিশ কেন এসেছে? নিয়ে চলো একে। মা, আমি যাব না। মা, প্লিজ আমাকে বাঁচাও। মা, মা আমাকে বাঁচাও। আমার থেকে কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ আমার থেকে? আমার নাত থেকে নিয়ে যেও না। মা আমাকে বাঁচাও। মা, আমি যাব না। আমার নাত থেকে তোমরা নিয়ে যেও না। বাবা, তোমার কথা শোনা আমার উচিত ছিল। জীবনে আমরা যা কিছু পেতে চাই তার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হলো রাস্তাটা সঠিক হওয়া উচিত। কিন্তু যখন কেউ কোনো নিয়ম ভেঙে অন্য কোনো পথ বেছে নেয়, তখন তার চরম পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় অপরাধের অন্ধকার জগৎ। আর দেবযানী আর শৈলীর সঙ্গেও এরকমই হয়েছিল। দেবযানীর শ্বশুর সম্পদ নিজের বৌমা আর নাতনিকে সবসময় সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছেন, সংস্কারের কথা বলেছেন, কিন্তু দেবযানী নিজের মেয়েকে সবসময় বৈষয়িক সুখ সুবিধার কথাই শিখিয়েছে। আর নিজের এই চেষ্টায় ও নিজেও একটা ভুল রাস্তাই বেছে নিল। নিজের মেয়ের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে ও তাকে নিয়ে ব্যবসা করে ফেলল। কিন্তু এর পরিণতি কি হলো? আজ শৈলী নিজের বন্ধুদের সঙ্গে দুটো খুনের অপরাধে জেলের গড়াদের পেছনে বন্দী। আর ও নিজেও তার মানসিক স্থিতি হারিয়ে একটা পাগলা গারদে ভর্তি আছে। ইঞ্জিনিয়ার রণধীর শর্মাকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর আজ আদালতে তার ওপর জালিয়াতির কেস চলছে।
এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।